আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল না দিয়ে দরজা ধাক্কা দিতে লাগলাম। একটু পর রাসেলের বউ এসে দরজা খুলে দিল। আমি দৌড় দিয়ে ভিতরে ঢুকে একটা লাঠি নিয়ে ভিতরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলাম, যাতে ওরা আমাকে পাগল মনে করে। রাসেল আর ওর বউ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। হঠাৎ করে রাসেল আমাকে ধরে বলল, এমন করে না, বলো তুমি কি খাবে। আমি পাগলের মতো বললাম, আমি তোর মাথা খাবো। হাতে থাকা লাঠিটা দিয়ে রাসেলের মাথায় আঘাত করলাম, আর রাসেল জ্ঞান হারিয়ে সাথে সাথে নিচে পড়ে গেল। আমি যেটা চাইছিলাম ঠিক সেটাই হয়েছে। হাতে থাকা লাঠিটা ফেলে দিয়ে রাসেলের বউয়ের দিকে তাকিয়ে বললাম, কি ভাবি, আমাকে দেখে মনে হয় কি আমি পাগল? আর তখন কি যেন বলছিলেন, আমি আপনাকে বিছানায় নিয়ে যেতে পারবো না, আজকে বুঝতে পারবেন আমি কি জিনিস। রাসেলকে ছেড়ে দিলাম, যেন আপনার অবস্থা দেখে ভয় পাই। রাসেলের বউ যেই দৌড় দিবে, তখন আমি ওর মাথার চুলের মুঠি ধরে বললাম, সেই দিন হয়তো বেঁচে গেলি, তবে আজকে আর বাঁচতে পারবি না। রাসেলের বউয়ের হাত পা বেঁধে বাইরে গাড়িতে করে নিয়ে গেলাম। আমি আগেই সবকিছু ব্যবস্থা করে এসেছি। আগে সেই জঙ্গলের ঘরটাতে চলে গেলাম। রাস্তা থেকে 5টা টুকাই ছেলেকে নিয়ে আসলাম। ভিতরে নিয়ে রাসেলের বউয়ের হাত পায়ের বাঁধন খুলে ছেলেগুলোকে বললাম, যতক্ষণ পর্যন্ত ও মারা না যাবে ততক্ষণ পর্যন্ত এই নিষিদ্ধ কাজ বন্ধ করবে না। ওর শরীরের কোনো আঘাত যেন আমি না পাই। বিনিময়ে যত টাকা লাগে আমি দিব, তোমরা কাজ শুরু করো। আমার কথা শুনে রাসেলের বউ কান্না করতে করতে বলছে, প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দেন, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তো আপনার বোনের মতোই। আমি মাথায় হাত দিয়ে বললাম, আমার বোন না, ওকে তো আমি কি যে করব নিজেও বলতে পারি না। আমি দরজা বন্ধ করে বাইরে চলে গেলাম। আমি আমার পুরাতন অ্যাকাউন্টে ঢুকলাম। না, যত টাকা রেখেছিলাম ঠিক ততই আছে। ঘন্টাখানিক বসে থাকার পর একটা ছেলে বের হয়ে বলল, ভাই, আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ হয়ে গেছে, শুধু মেয়েটার পা দুটো রক্তে লাল হয়ে গেছে, আর রক্ত কোনোভাবে বন্ধ হচ্ছে না। আমি বললাম, সমস্যা নেই, চলবে। আর শোনো, তোমরা 5জন আমার সাথে 1 মাস কাজ করবে। আমি যা বলবো তাই করতে হবে। এই 1 মাস এক একজনকে 1 লাখ টাকা করে দিব। আরেকটা ছেলে বেরিয়ে বলল, ও ভাই, কি বলেন, 1 লাখ টাকা? আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি তো আমাদের গুরুজি। আমি বললাম, হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি কল দেওয়ার পর যেই ঠিকানা দিব সেখানে চলে যাবে মেয়েটাকে নিয়ে। এখানে শুধু একজন থাকো, বাকি সবাই আড়াল থেকে আমাকে বডিগার্ডের মতো রক্ষা করবে। বিনিময়ে যতজন মারতে হয় মারবে, পুলিশের বিষয় আমি দেখব। টাকার বন্যা বসিয়ে দিব তোমাদের উপর। শুধু এইটুকু খেয়াল রাখবে যেন আমার কিছু না হয়। ছেলেগুলো খুশি হয়ে বলল, ভাই, এতদিন তো আমরা এটাই চাইছিলাম। আপনি তো আমাদের গুরুজি, আপনি শুধু দেখবেন আমরা কি কি করতে পারি, আপনি শুধু হাত দিয়ে ইশারা করবেন, এতেই হবে। এর মাঝে একটা ছেলে বেরিয়ে বলল, স্যার, আমার নাম সম্রাট, আমি আমার এই 5 জনের টিম পরিচালনা করব। আমি কালোবাজার থেকে মেশিন গান নিয়ে আসব। আমাদের জীবন থাকতে আপনার কিছুই হবে না। আপনি আমাদের এত টাকা দিচ্ছেন আর আমরা এইটুকু করতে পারবো না? কিচ্ছু হবে না আজ থেকে আপনার, স্যার। সম্রাট ছেলেটার কাছ থেকে নম্বর নিয়ে টাকা দিয়ে বললাম, এখন আমি বাইরে যাব, তাড়াতাড়ি পিস্তল বের করে রেডি হয়ে নাও। কিভাবে কি করবে আমি জানি না, তবে আমার শরীরে যেন একটা আসর না পড়ে। ছেলেগুলো ওকে বলে কাজে লেগে গেল। আমি বের হয়ে আবার রাসেলের বাসার সামনে চলে গেলাম। ওরা দূর থেকে আমাকে ফলো করছে। বাসার ভিতরে শুধু কান্নার আওয়াজের শব্দ শোনা যাচ্ছে। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার বিরুদ্ধে যারা ছিল তারা সবাই এখানে। আমার আপু তো রাসেলকে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। আমি যেতেই সবাই আমাকে দেখে চোখ বড় বড় করে ফেললো। রাসেল এগিয়ে এসে জোরে চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার বউকে কোথায় নিয়ে গেছস? ও কোথায় আছে বল। যে রাসেল আমাকে লাথি দিবে, ঠিক তখন শূন্য থেকে একটা গুলি এসে রাসেলের পা ছিদ্র করে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে গেল। আমি হাসতে হাসতে বলছি, ইস, আমাকে লাথি দিতে বেচারা পাটাই হারিয়ে ফেলল। একই পুলিশ ম্যাডাম, আপনি এখানে? মিস রাইসা চৌধুরী, দাঁড়িয়ে আছেন কেন? আমাকে মারবেন না? আপু চোখ লাল করে বলল, আগুনের মাঝে পা দিবি না, পুড়ে ছাই হয়ে যাবি। আমাদের সাথে খেলতে আসিস না, পরে নিজেকে নিজেই চিনতে পারবি না। আমি ঠাস করে আপুর গালে চড় দিলাম। সাথে সাথে একটা লাল আলো আপুর কপালে চলে আসলো। আমি আরো জোরে হাসি দিয়ে বললাম, শুধু একটু ইশারা করব, আর সাথে সাথে লাশ হয়ে পড়ে যাবি। আপু দাঁতে দাঁত কামড়ে বলল, তোরে আমি ছাড়বো না।
তুই আমার স্বামীকে ছাড়বি কি রে? আমি তো তোর আগেই তোরে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবো। আমি ছিলাম না বলে সবাই আমার স্বামীর বিরুদ্ধে চলে গেলি। তুই কোথাকার নষ্ট মেয়ে রে। তোরে যদি পারতাম তাহলে রাস্তার ছেলেগুলো এনে। আমি রিয়ার মুখে হাত দিয়ে বললাম, হয়েছে তো, আমি কথা বলছি না, তোমাকে এখানে আসতে বললো কে? আর তুমি কিভাবে জানো আমি এখানে? রিয়া রাগ দেখিয়ে বলল, চুপ করো তুমি, একে একে আমাকে ফেলে চলে আসছো। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলতো? আমি তো তোমার ফোনের লোকেশন দেখে এখানে আসছি। আমি চাই না তোমার আবার কোনো ক্ষতি হয়ে যাক। আপু বলল, খেলতে হলে মাঠে এসে খেল, আমিও দেখতে চাই আমার ভাইয়ের কেমন দম আছে। আমি হাসতে হাসতে বললাম, ও তাই নাকি, এত পাওয়ার তোর? আপু বলল, পাওয়ারে দেখলি কি, দরকার হলে পুরো দেশ টাকা দিয়ে কিনে নিব। ভালো হয়ে এসেই যেহেতু ঝামেলা শুরু করলি, আমিও দেখতে চাই তুই মাঠে কতক্ষণ টিকতে পারিস। আমি তো দেখতে পারছি তোর পাশে এখন শুধু তোর বউ ছাড়া কেউই নেই। আর দেখ আমাদের পাশে কত কত মানুষ, পারবি তো? সিঁড়িবে কামাল সাহেব নামতে নামতে বলছে, জঙ্গলের বাঘ যদি বুড়ো হয় তাও সে শিকার করতে ভোলে না। একটা কথা মাথায় রাখ পিচ্চি ছেলে, বাঘ তো সবসময় বাঘই থাকে। শেষ সময়ে আসলে আমাদের সাথে খেলতে, এখনো সময় আছে, তুই ফিরে যা। আর তুই কি মুখ নিয়ে এখানে আসলি? তোর বোন আর তোর বউয়ের বোন পর্যন্ত আমাদের সাথে, সেখানে তুই কি বা করবি? লুকিয়ে লুকিয়ে একটা দুইটা গুলি করলেই গুন্ডা হওয়া যায় না। গুন্ডা হতে হলে লাগে দম, যেটা তোর মাঝে নাই। আর তুই একাই বা কি করবি? রুদ্র দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে বলল, কে বলেছে ও একা? আমি আছি ওর পাশে। রুদ্রের পিছনে অঞ্জু ভিতরে ঢুকে বলল, আমিও আছি আপনার সাথে দুলা ভাই। আড়ালে পাহারা দেওয়া 4 জন ছেলে এসে বলল, আমরা আছি আপনার পাশে, দরকার হলে পুরো পৃথিবী কিয়ামত করে দিব। মৃত্যুর খেলায় নেমেছি যেহেতু, এটা শেষ করেই ছাড়বো। আপনার সাথে আমাদের হয়তো বেশি পরিচয় নেই, তবে একবার যেহেতু আমরা আপনার সঙ্গ দিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনি না বললে যাব না। এবার ওদের চোখে মুখে ভয়ের চাপ দেখতে পেলাম। রাসেল খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁড়িয়ে আপুর পাশে গিয়ে দাঁড়ালো। আপু রেগে বলল, দেখা যাবে কার কত দম আছে। হঠাৎ করে সেই ছেলেটা রাসেলের বউকে কাঁধে করে নিয়ে ভিতরে ঢুকে বলল, স্যার এই মেয়েকে এখন কি করব? আমি ইশারা করে বললাম, নিচে রাখো। রাসেল ওর বউয়ের মাথার কাছে বসে কান্না করতে লাগলো। কেন জানি ওর কান্না আমার কাছে ভালো লাগছে না। হাত দিয়ে ইশারা করতেই রাসেলের বুকে একসাথে 3টা গুলি বুকে ছেদ করে ঢুকলো। পুরো বাসায় এখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। আমি সম্রাট নামে ছেলেটার কাছ থেকে পিস্তল নিয়ে সাথে সাথে কামাল সাহেবের বুকে গুলি করে দিলাম। একসাথে 3টা লাশ নিচে পড়ে আছে। ভয়ে পুরো রুমটা থরথর করে কাঁপছে। এবার একটা চেয়ার থেকে বসে আপুর উদ্দেশ্যে বললাম, 5 দিন সময় দিলাম, যদি এর ভিতরে ভালো হতে পারিস তো ছেড়ে দিব, নইলে আমি কি করব জানিস তো। আর রাইসা, তোমাকে কিছু বলবো না, তবে তুমি আমার কাছে এখনো পিচ্ছে একটা বাচ্চা মাত্র। রিয়া এখন চলো মিমির বাসায় যাওয়া যাক, বহুদিন ধরে ওখানে যাই না। সবাইকে নিয়ে বাসা থেকে বের হতেই রুদ্র আমাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু তুই ভালো হয়ে ফিরে এলি, তোর এই খবর শুনে আমার কতটা যে ভালো লাগছিল বলার বাইরে। রুদ্রের সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বিদায় করে দিলাম। সম্রাট সহ রিয়ার বান্ধবীকে বললাম, তোরা এখন বাসায় যা, আজকে যেহেতু সুযোগ পেয়েছি এজন্য আমি আমার বউকে নিয়ে একটু ঘুরে আসি। সবাইকে বিদায় করতেই রিয়া বলল, মানতে হবে তোমার সাহস আছে। আমি রিয়ার হাত ধরে বললাম, কার সাথে কি করব বলো রিয়া, ও আমার আপন বড় বোন, আর বাকি রইল তোমার ছোট বোন। রিয়া বলল, মন খারাপ করো না, আমিও চাই না তুমি খুন খারাপি করো, আমার এইসব ভালো লাগে না। আমার কসম খেয়ে বলো তুমি আর এইসব করবে না। আমি বললাম, রিয়া তুমি বুঝতে পারছো না, ওরা আমার পিছু ছাড়বে না। রিয়া বলল, আমি বুঝিয়ে বলবো, আর নিজের বড় বোন তো যতই খারাপ হোক না কেন তার সাথে তো শত্রুতা করতে পারবে না, আমাকে কথা বলতে দাও। আমি বললাম, যে টাকার জন্য নিজের ভাইকে পাগল করতে পারে আর বাকি রইল সে তোমাকে ছেড়ে দিবে। রিয়া বলল, আচ্ছা এইসব বাদ দাও, একটা রিক্সা ডাকো। আমি বললাম, আপনি তো আমার সিনিয়র বউ, এজন্য আজ থেকে আপনি সবকিছু করবেন। রিয়া বলল, ও মা তাই নাকি? আচ্ছা সাহেব একটা রিক্সা আসছে, চলেন আমরা আগে সেই জায়গায় যাই যেখানে আমরা ফুচকা খেতাম। আমি বললাম, চলো। রিক্সায় ওঠার পর রিয়া বলল, একটা কথা বলবো। আমি বললাম, একটা কেন, 1000টা বলো। রিয়া বলল, দেখেন আমার বয়স তো কম হয় নাই, মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা বেবি নিয়ে খেলা করতে। এতদিন আপনি পাশে ছিলেন না বলে বলতে পারিনি, আপনি সামনে থেকেও ছিলেন না, খুব ইচ্ছে করতো স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবো, তার সাথে একই ছাদের নিচে বৃষ্টিতে ভিজবো। আমি এগুলো বলছি বলে এটা ভেবে নিবেন না যে রানীকে আমি মেনে নিব না, ওকে আমি আমার নিজের মেয়ে মনে করি। আপনি এতদিন অসুস্থ ছিলেন, কিন্তু আমি ওর দেখাশোনা করছি, ওকে আদর যত্ন করি নাই কেউ বলতেও পারবে না।
আমি রিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমি জানি তোমার মনের ভিতর কতটা কষ্ট জমা পড়ে আছে, আর সমস্ত কিছুর কারণ আমি আবার তোমার জীবন রঙিন করে দিব। তুমি আমার একমাত্র বউ, তোমাকে ছাড়া আর কাউকে চাই না আমি এই জীবনে। রিয়া বলল, স্বামী গো একটু শোনেন না। আমি বললাম, গো বলেন। রিয়া বলল, এই দিকে আসো। আমি রিয়ার কানের কাছে মুখ নিতেই রিয়া বলল, আজকে রাতে কিন্তু সবকিছু হবে। আমি আজকে রাতে আপনাকে আমার করে পেতে চাই, হবেন কি আমার? আমি থাকবো শুধু আপনার, ভালোবাসবো চিরদিন, হারিয়ে যাব না কোনোদিন। হারিয়ে গেলে ফিরিয়ে নিবেন, বুকের কাছে যত্ন করে রেখে দিবেন। আমি বললাম, গো, তুমি আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। আমার জীবন তোমাতেই সীমাবদ্ধ, আমি শুধু এক তুমিতেই মগ্ন। লাভ ইউ রিয়া। রিয়া বলল, আমি বলবো না কিছু। আমি বললাম, মারবো কিন্তু এখন রিয়া। রিয়া বলল, ও মা তাই নাকি, মারো দেখি। আমি রাগ দেখিয়ে বললাম, যাও, কথা বলবো না আর। রিয়া বলল, মিস্টার দীপু, এখন কিন্তু ভালো হচ্ছে না। আমি বললাম, কি করলে ভালো হবে? চুম্মা দিব? রিয়া বলল, আমাকে রাগাবেন না কিন্তু বলে দিলাম। আমি বললাম, রাগালে কি করবেন সিনিয়র ম্যাডাম? রিয়া আমার নিচে হাত দিয়ে চেপে ধরে বলল, দিব এবার। আমি বললাম, এই কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মানুষ দেখছে না, পরে কিন্তু বাচ্চার মা হতে পারবে না। রিয়া বলল, এজন্য বললাম আমার সাথে লাগতে আসবে না। আমি দুই হাত দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, আমার জীবনটা আরো রঙিন হয়ে যেত যদি তুমি আমাকে সেই দিন মেনে নিতে। ওরা সবাই মিলে আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার জীবন থেকে কতগুলো বছর চলে গেছে, কেউ চায় না আমি একটু শান্তিতে থাকি, বারবার মরতে মরতে বেঁচে যাই। আমার কি জীবন বলতে কিছুই নেই? রিয়া আমার ওর বুকের সাথে মিশিয়ে বলল, কান্না করো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়বো না, তোমাকে একটুও কষ্ট পেতে দিব না, দরকার পড়লে সারা জীবন বাসায় বসে থাকবো। রিয়া নিজ হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, কোনোদিন যদি আমার সামনে কান্না করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে আমাকে বলবে, আর নিজের ভিতরের রাগ প্রকাশ করবে আমার উপর। তুমি মারলেও আমি আমার মুখ বন্ধ রাখবো, শুধু একটু ভালোবাসা দিও আর দুমুটো খেতে দিও। আমি বললাম, বাদ দাও এইসব কথা, এই মুহূর্তে আমার মন চাইছে তোমাকে খুব করে কাছে পেতে। আগে হয়তো জোর করে পেয়েছি, কিন্তু এখন চাই। ওয়েট রিয়া, তোমার পেটে না আমার সন্তান ছিল, ওর কি করলে? রিয়া এবার মাথা নিচু করে ফেললো, কোনো উত্তর দিচ্ছে না। আমি আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন? রিয়া বলল, না মানে হয়েছে কি। আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, যা বলবে একদম সত্যি সত্যি বলবে বলে দিচ্ছি, নইলে খুব খারাপ হবে। রিয়া বলল, তোমার সাথে সেই দিন রাগ করে চলে যাওয়ার পর কোনো কিছু চিন্তা না করে বাচ্চাটাকে নষ্ট করে দিই। নিজের ভিতরে জমানো এতটা রাগ ছিল, এজন্য। আমি আর কিছু না বলে চলন্ত রিক্সা থেকে নেমে গেলাম। সাথে সাথে রিক্সা থামিয়ে রিক্সাওয়ালা বলল, কি করছেন মামা, পাগল হয়েছেন? রিয়া রিক্সা থেকে নেমে কান্না করে বলল, সরি। আমি বললাম, তুই আমার সাথে কথা বলবি না, যা এখান থেকে। রিক্সা ভাড়া মিটিয়ে বললাম, যদি আমার পিছনে পিছনে আসো তাহলে আমি নগদ মারা যাব। যে আমার বাচ্চাটাকে নষ্ট করতে পারে সে আমাকে কি ভালোবাসবে? ভাবছিলাম সবকিছু ঠিকঠাক করে নিব, কিন্তু অল্প একটা কারণে আমার বাচ্চাকে নষ্ট করে দিলি। 2 দিন পর নতুন কাউকে পেলে আমাকেও তো খুন করে দিবি। অনেক হয়ে চান না, যা এখান থেকে, আমাকে বিরক্ত করবি না। রিয়া কান্না করতে করতে বলছে, প্লিজ এখানে সিনকেট করো না, মানুষজন দেখছে, বাসায় চলো, তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি আমি বললাম, আমি আর ওই বাসায় যাব না, আমার মেয়েকে পাঠিয়ে দিস। রিয়া বলল, সাধারণ একটা বিষয় নিয়ে তুমি আমাকে বকাঝকা করছো? আমি বললাম, বাবা এটা সাধারণ বিষয়, আমি এই কাকে নিয়ে সংসার করছি, একটা বাচ্চার জন্য মানুষ আল্লাহর কাছে কত দোয়া করে, আর তোর কাছে এটা সাধারণ? রিয়া আমার হাত ধরে টেনে বলল, প্লিজ চলুন, বাসায় গিয়ে যা পারেন তাই করিয়েন, এখন চলেন। আমাদের কাহিনী দেখে কয়েকটা ছেলে এগিয়ে এসে আমার কলার ধরে বলল, তোর কত বড় সাহস, আমাদের ম্যাডামের সাথে বিয়াদবি করিস, রাস্তায় একা পেয়ে উনার সুযোগ নিস, আজকে তোরে খাইছি। ছেলেগুলো আমাকে মারতে যাবে, ঠিক তখন আমি পকেট থেকে পিস্তল বের করে বললাম, এটা কি দেখলি, জায়গায় ভরে দিব, ম্যাডামের জন্য এত দরদ থাকলে নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। ছেলেগুলো আমাকে ভয় পেয়ে রিয়ার সামনে গিয়ে বলল, ম্যাডাম চলেন এখন যাওয়া যাক, নইলে এই ছেলে আপনার সুযোগ নিবে। রিয়া রাগ দেখিয়ে বলল, তোমরা এখান থেকে যাও বলছি, উনি আমার স্বামী হন। ছেলেগুলো আমাকে সরি বলে চলে গেল। রিয়া কান্নামাখা কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি বললাম, আমার মেজাজ এখন পুরো গরম আছে, এজন্য বলছি প্লিজ আমার সামনে থেকে সরে যাও, নইলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। রিয়া বলল, তুমি আমাকে মারো কাটো যাই করো, প্লিজ এখন বাসায় চলো। আমি বললাম, আমি বলছি না বাসায় যাব না, পরে যাব।
রিয়া বলল, আমাকে কথা দেন যাবেন। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। রিয়া ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম এতদিন হয়তো আমি বাবা হয়ে গেছি। আচ্ছা, আমার কি মাথাটা গেছে নাকি? রিয়া যা করেছে আমি মনে করি ভালো করেছে। ওর পাশে তো আমি ছিলাম না, পরেও একা একা বাচ্চার যত্ন নিতে পারতো। মিমি কতটা কষ্ট পেয়ে মারা গেছে এটা শুধু আমি জানি। ও শুধু ওর কষ্টগুলো বুক ছিঁড়ে দেখাতে পারে নাই। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে আচমকা কে যেন আমাকে ডাক দিল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি চলে যেতে লাগলাম। দুলাভাই দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আরে আমার কথাটা তো শোনো একটু। আমি কি তোমার আপুর মতো এতই স্বার্থপর? আর বিশেষ করে আমি তোমার আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছি সেই কবেই, যেই দিন তোমাকে পাগল করছিল এর পরের দিনই তাকে আমি ডিভোর্স দিয়েছি। যে টাকার জন্য নিজের ভাইয়ের সাথে বেইমানি করতে পারে সে আমাকে মারবে না এর কি গ্যারান্টি আছে? আমার ছোট বোন মারা গেছে, অথচ আমি তাকে দেখতে যেতে পারলাম না। শুধু তোমার বোন আমাকে আটকে রাখছে। তোমার বোনের সাথে এতদিন সংসার করে মনে হয়েছে আমি মেয়ে আর তোমার বোন ছেলে। আমি বললাম, এইসব শুনতে আমার আর ভালো লাগে না। এখন আমার কাছে সবকিছু আছে না, একা থাকতে ভালোবাসি। আর হ্যাঁ, আমার এই পৃথিবীতে কেউ নেই। দুলাভাই বলল, আমার উপর রেগে আছো? আমি বললাম, থাকবো না কেন? দুলাভাই বলল, ক্ষমা চাইলেও তো পাবো না জানি। আমি আবার বিয়ে করেছি, তবে এখন মেয়েটা উঠতে বসতে আমার কথা শোনে। টাকা পয়সা দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে? টাকা দিয়ে যদি সবকিছু কেনা যেত তাহলে মানুষের মন কেন কেনা যায় না? প্রতিটা অলিগলিতে কত কত মেয়ে টাকার কাছে বিক্রি হয়, কিন্তু এটা শুধু কিছুক্ষণের জন্য। মন তো আর কিনতে পারে না। এতেই প্রমাণ হয়ে যায় টাকা দিয়ে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তোমার বোনের এমন পরিস্থিতি হবে দেখিও, আমি বলে দিলাম, যে এক সময় রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। আমি বললাম, এইসব কাহিনী শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি, এইসব শুনতে আমার আর ভালো লাগে না। দোলাভাই বলল, আমি জানি, যাক বাদ দাও, আমার বাসায় যাবে একদিন প্লিজ। আমি বললাম, থাকেন কোথায় এখন? দোলাভাই বলল, এই তো সামনের গলিতে ছোট্ট একটা ঘরে। আমি বললাম, আপনি বেস্ট একটা জীবন বেছে নিয়েছেন, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। দুলাভাই বলল, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে গোপন কিছু বলার দরকার যেগুলো আমি জানি। তোমার বোন ব্যবসার উদ্দেশ্যে প্রতিটা কোম্পানি মালিকের সাথে রাত। আমি বললাম, ব্যাস দুলাভাই, আর বলতে হবে না, আমি নিতে পারছি না। দুলাভাই বলল, ছোট ভাই হিসাবে এইসব শোনা খুব কষ্টদায়ক। যদি পারো তুমি তোমার বোনকে ভালো করো, এটা তোমার দায়িত্ব। আমাকে আবার বাজারে যেতে হবে, যাবে তো আমার বাসায়? আমি বললাম, দেখি। দুলাভাই বলল, দেখি না, রিয়াকে নিয়ে যাবে। আমি মিমির বাসায় গিয়ে একদিন তোমাদের নিয়ে আসবো। দুলাভাই চলে গেল। আমি হেঁটে হেঁটে ফুচকার দোকানের সামনে চলে গেলাম। দোকানের সামনে যেতেই দেখলাম পরি বসে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছে আর ফুচকা খাচ্ছে। এতদিন পর ওকে দেখবো আমি ভাবতেও পারি নাই। আমি এখানে ফুচকা খেতে আসছি, সেটা খেয়েই বরং চলে যাই, এত ঝামেলা করতে চাই না আর। দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই পরি আমাকে দেখে একটা হাসি দিল। পরি চেয়ার ছেড়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? আমি এমন ভাব ধরলাম যেন মনে হলো পরি আমাকে সালাম না দিয়ে আমার পাশের জনকে দিল। আমি কিছু বলছি না দেখে পরি আবার বলল, এই যে দীপু, আপনাকে বলছি। আমি এবার বেশ রাগ দেখিয়ে বললাম, প্রতিশোধ নিতে চাইছি না আমি, এজন্য আমার সামনে পড়বি না, নইলে তোর এই দেহের অস্তিত্ব থাকবে না বলে দিলাম। পরি আমার এক হাত ঝাপটে ধরে বলল, ওমা তাই নাকি? তা আমার দেহের সাথে কি করবেন যে আমার অস্তিত্ব থাকবে না? আমাকে মারবেন নাকি লাইট বন্ধ করে? জোর করে পরির হাত ছাড়িয়ে বললাম, বলছি না আমার সামনে আসবি না। পরি বলল, আচ্ছা সরি। আমি বললাম, ভালো। এই পর্যন্ত বলে আমি চেয়ারে গিয়ে বসলাম। পরি আমার পাশে বসে বলল, টাকার জন্য মানুষ কত কিছুই না করে, নিজের বড় বোনও শেষ পর্যন্ত পর হয়ে গেল। আমি বললাম, আমি যদি ভুল কিছু না বলি তাহলে আজকেই তোর সেই দিন, হিসাব করে নিস। পরি হাসতে হাসতে বলল, ও তাই নাকি? দেখা যাবে। মনে হলো পাগলের পাগলামি এখনো শেষ হয় নাই। আমি বললাম, একটা প্রশ্ন করার ছিল আপুর সম্পর্কে। পরি বলল, তোর বোনের সাথে এখন আমার হিসাব নিকাশ শেষ, আমার যা দরকার ছিল তা পেয়ে গেছি। আমি বললাম, বুঝলাম না। পরি বলল, বলতে চাইছি না, তবে এত করে যেহেতু বললি বলেই দিই, মানুষ কখনো এভাবে হঠাৎ করে ধনী হতে পারে না। টাকার নেশা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। তোর দুলাভাই আর তোর আপু মিলে কোনো এক কারণে একজনকে খুন করে ফেলে, আর সুযোগ পেয়ে সেই মৃত ব্যক্তির সবকিছু আপু দখল করে নেয়। যাকে মেরেছিল তারও একটা মেয়ে ছিল। সেই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য তোর আপুর সাথে মিশে আর টাকার নেশায় অন্ধ হয়ে নিজের ভাইকেও পাগল বানিয়ে দেয়। হঠাৎ করে আমার মনে হলো
কোম্পানির নামটা প দিয়ে কি জানি ছিল। আমি আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম, তুমি তাহলে সেই মেয়ে? পরি বলল, আমি সেই মেয়ে। তোর বোন আমার বাবাকে হত্যা করেছে, আমি কি ওকে ছেড়ে দিব? দেখলি না যেই মেয়েটা একসময় ভালো ছিল আসছে খারাপ। এখান পর্যন্ত নিয়ে যেতে আমার কত কিছু করতে হয়েছে যে বলার বাইরে। আমি সাথে সাথে পরীর গলা চেপে ধরে বললাম, বাঁচার কি ইচ্ছা হয়? পরী হাত দিয়ে ইশারা করে বলল, পিছনে তাকিয়ে দেখ তুই বাঁচতে পারিস কিনা। পরীকে ছেড়ে আমি পিছনে তাকিয়ে দেখি 8-10টা ছেলে আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। পরী এবার দাঁড়িয়ে বলল, আজকে তোর আপুর হাতেই তুই মরবি, চল দেখাই তোরে। টুংটুং করে আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রুদ্র বলল, মামা অফিসে সব কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোর বোন হুঁশে নেই, ও অফিসের ভিতরে সকল কর্মচারীদের সামনে অশ্লীল কিছু করছে। কি করি বলতো? তোর দুলাভাই তো চুপ করে অফিসের ভিতরে বসে আছে। আমি বললাম, কি দুলাভাই? রুদ্র বলল, কেন তুই মনে হয় তোর দুলাভাইকে চিনিস না? পরি আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে বলল, কি বলবে আর তোর বন্ধু? তোর বোনকে প্রতিদিনই তো ড্রাগস দেওয়া হয়, নেশায় পড়ে যা ইচ্ছা তাই করে। আমি বললাম, দেখ পরি আমাকে কিন্তু। পরি বলল, আরে বাবা ওয়েট ওয়েট, এত রেগে গেলে হবে? যা গিয়ে গাড়িতে বস, তোরে একটু আদম যত্ন করতে হবে না? আমি নিজের রাগ প্রকাশ করতে পারছি না, কি যে করব এটাও ভাবতে পারছি না। এখানের পরিস্থিতি সামলাতে গিয়ে পরীর কথা মতো আমি গাড়িতে গিয়ে বসলাম। গাড়িতে বসতেই পরি এসে আমার পাশে বসলো। আমি চুপচাপ বসে আসি দেখে পরি বলল, একটা সুযোগ দিব যদি নিতে চাস। আমি বললাম, দরকার নেই আমার সুযোগের। পরি বলল, আরে দরকার আছে, তুই ছেলেটা দেখতে শুনতে খুবই সুন্দর, আর আমিও তোর সাথে অভিনয় করতে করতে কখন যে তোর প্রেমে পড়ে গেছি বলতেও পারি না। আমি বললাম, তো আমি কি করব? পরি বলল, কি করব মানে? আমাকে বিয়ে করবি? আমি বললাম, আমার বউ আছে। পরি বলল, ও রিয়ার কথা বললি, ওকে তো আমি মেরে ফেলবো। আমি বললাম, ওমা তাই নাকি, এতই সাহস তোর? পরি বলল, সাহস আছে দেখেই তো বলছি। আমি বললাম, আমি ভালো করে বলছি, আমি আর ঝামেলা করতে চাই না। তাছাড়া আমি আমার বউকে কথা দিয়েছি, আমি আর ঝামেলা করব না। পরি আমার হাত চেপে ধরে বলল, আমার সাথে থেকে যা, আর বিশেষ করে এতদিন পর তোরে দেখে খুব ভালো লাগছে। আগে কি সুন্দর একসাথে সময় কাটিয়েছি আমরা, সেই পুরনো দিনগুলো মনে করলেই কেমন যেন লাগে। বিশেষ করে বৃষ্টির দিন সকালে আর রাতে রোমান্টিক কথা মনে হলে আমার ভিতরে কেমন যেন আলাদা একটা অনুভূতি তৈরি হয়। যার সাথে প্রেমের নাটক করার কথা ছিল, তার সাথেই যে রোমান্টিক কিছু করতে গিয়ে প্রেমে পড়ে যাব আমি ভাবতেও পারিনি। আমি সুযোগ বুঝে বললাম, গাড়ি চালাতে পারো পরি? পরি আমার প্রশ্ন শুনে বলল, কেন, পালানোর কোনো মতলব আছে নাকি? আমি বললাম, পালিয়ে আর যাবো কোথায়, অনেক দিনের ইচ্ছা ছিল গাড়ি চালানো শিখবো, যদি তুমি একটু শিখিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আমার হাতে হাত রেখে শিখিয়ে দিলে তো আরো বেশি ভালো। পরি অবাক হয়ে বলল, সত্যি কি এই কথাগুলো তুই বললি? আমি বললাম, আমি ছাড়া আর কে বলবে? পরি বলল, তুই যে বললি রিয়াকে। আমি বললাম, আরে ওর কথা ছাড়ো, ঘরের বউ ঘরে থাকবে, ও তো আর বাইরের খবর রাখছে না। টুংটুং করে পকেট থেকে ফোনটা বাজতে লাগলো। আমিও বাম কানে ফোনটা চেপে ধরে বললাম, বল রুদ্র, কি হয়েছে? রুদ্র বলল, সর্বনাশ হয়ে গেছে, একটা মানুষ এত নিখুঁতভাবে কিভাবে সবকিছু সাজাতে পারে, আমি শুধু সেটাই চিন্তা করছি। আমি বললাম, কিছু কি হয়েছে রুদ্র? রুদ্র বলল, সবকিছু সামনাসামনি বলতে হবে তোরে, এখন শুধু এটুকু জেনে রাখ, তোর আপু দোষী না। আসলে আপু তো আমাদের সামনে আসেই নাই কখনো, ওনাকে অত্যাচার করতে করতে না জানি কি করেছে। আমার বলতেও কষ্ট হচ্ছে বন্ধু, তুই আমার সাথে দেখা কর, আমি সবকিছু তোরে বুঝিয়ে বলছি। শুধু এটুকু জেনে রাখ, দুইজন মানুষের থেকে একটু দূরে থাকবি, এক হলো পরি, আরেকজন হলো তোর দুলাভাই। গোপন সূত্রে জানা গেছে তোর দুলাভাইয়ের বিবাহিত বউ হলো পরি। সাবধানে থাকিস বন্ধু, এখনো কিন্তু তোর শত্রু মারা যায় নাই, ওরা ফাঁদ পেতে বসে আছে তোরে মারার জন্য। ওপাশ থেকে আর কিছু শোনা যাচ্ছে না, আমি হ্যালো হ্যালো করেই যাচ্ছি। পরি বলল, কে কল দিয়েছে? পরির দিকে তাকিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি পরি আমার থেকে কিছু লুকাচ্ছে? আর রুদ্র বলল, দুলাভাই নাকি পরীকে বিয়ে করেছে। পরি বলল, কি হলো, কি চিন্তা করো? পরির হাত চেপে ধরে মধুর বাক্যে বললাম, শিখাবে না আমাকে গাড়ি ড্রাইভিং করাতে? পরি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, ওর মন পাওয়ার জন্য গালের মাঝে আস্তে করে একটা চুমু দিয়ে বললাম, প্লিজ। পরি জোরে চিৎকার দিয়ে বলল, এই ড্রাইভার গাড়ি থামা বলছি। গাড়ি থামানোর পর পরি ড্রাইভারকে বলল, তুমি পিছনে পিছনে ওদের সাথে আসো, ঠিক আছে? ড্রাইভার জি ম্যাডাম বলে চলে গেল। পরি গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে বসেন স্যার, নাকি কোলে করে বসাতে হবে? আমি চুপচাপ গিয়ে গাড়ির ভিতরে বসলাম। পরি আমার পাশে বসে বলল, বিয়ে করবে আমাকে? আমি জানি এখন আমার কি করা উচিত, এজন্য আমি বললাম, করব। পরি বলল, দেখো আমি চাই না তুমি অতীত মনে রেখো,
আমার একটা বিয়ে হলেও এটা ভুলে যাবে। আমি খারাপ হতে পারি, তবে তুমি একটু ভালোবাসা দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, তোমার হাত দুটো দাও। পরি বলল, কেন কেন? আমি বললাম, আরে দাও না। পরি হাত দুটো এগিয়ে দিতেই আমি ওড়না টান দিয়ে হাত বেঁধে বললাম, এখন আমরা ইয়ে করব। আমার মুখ থেকে পরি এ শব্দটা শুনে লজ্জা পেল। লজ্জায় ওর মুখ লাল হয়ে গেছে। আমি আবার বললাম, কি তুমি তৈরি তো? পরি বলল, জান কি বলেন এইসব? তাই বলে গাড়িতে লোকজন দেখবে না, পিছনে আবার আমার লোকেরা আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি আগে ওদের বলে দিই দূরে যেতে। পরি বলল, আরে কিছু বলতে হবে না, শোনো। আমি শরীর থেকে শার্ট খুলে ফেললাম। পরি তো একেবারে সিরিয়াস হয়ে গেছে। আমি তাড়াতাড়ি শার্ট পরির মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম, যাতে পরি কোনো কথা বলতে না পারে। আমি সুযোগ পেয়ে ওকে টান দিয়ে আমার পায়ের সাথে চেপে ধরলাম। পরি এতক্ষণে বুঝে গেল আমার মতলব কি, এজন্য বাঁচার জন্য উম করছে। হঠাৎ করে ফোনের ওপাশ থেকে আওয়াজ আসলো, ছিছি বন্ধু, তুই এত বড় নষ্ট হয়ে গেলি, শেষ পর্যন্ত গাড়িতে এইসব। এতক্ষণ তোর বউ সবকিছু শুনছিল, তোদের এইসব কাহিনী শুনেও দৌড়ে চলে গেল। না জানি এখন কি করে, ফোন রাখ তুই। আমি কপালে হাত দিয়ে বললাম, এ কি হলো আমার সাথে? রুদ্র লাইন না কেটে এতক্ষণ আমার কথা শুনছিল। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।